হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রেসপিরেটরি সিস্টেমের একদম বেসিক কনসেপ্ট এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যে কিভাবে রেসপিরেশন কন্ট্রোল হয়, অর্থাৎ নার্ভাস এবং তার সঙ্গে সঙ্গে কেমিক্যাল রেগুলেশন এবং এর সাথে সাথে রিফ্লেক্স অ্যাকশন কিভাবে রেসপিরেশনকে কন্ট্রোল করে। এবং আজকে আমরা আলোচনা করব আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস যেটা তোমাদের পিজি ফিজিওলজিতে আছে, দ্যাট ইজ দ্য লাং কমপ্লায়েন্স। ঠিক আছে, সুতরাং আজকে আমরা দেখব কি লাং কমপ্লায়েন্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেখো, অনেক কিছু বিষয় বোঝার আছে এখানে। দেখো, বলছে লাংস হচ্ছে একটা ইলাস্টিক স্ট্রাকচার। আমরা প্রত্যেকেই জানি যে লাংস ইলাস্টিক স্ট্রাকচার। ইলাস্টিক স্ট্রাকচার মানে জাস্ট গার্ডারের মতো। একটা গার্ডারকে যেমন টানলে যেমন সে বেড়ে যায়, আবার ছেড়ে দিলে সেটা হচ্ছে আগের অবস্থায় ফিরে আসে, তো সেরকম লাংসও কিন্তু একটা ইলাস্টিক স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছ যে আমরা যখন ইন্সপিরেশন করছি, অর্থাৎ এয়ার যখন লাংসের মধ্যে যখন ঢুকছে তখন কি হয়, তখন লাংসের এক্সপ্যান্ড হচ্ছে, এখানে এক্সপেন্স হচ্ছে। তাহলে ইটস এবিলিটি টু এক্সপ্যান্ড মানে যে পরিমাণে সেটা এক্সপ্যান্ড হচ্ছে মানে স্ট্রেচ হয়ে যাচ্ছে, সো দিস ইজ নোন অ্যাজ লাং কমপ্লায়েন্স। তাহলে লাংসের এই যে এক্সপ্যানশন হচ্ছে মানে লাংস যে প্রসারিত হচ্ছে ডিউরিং ইন্সপিরেশন। ইন্সপিরেশন হলে কি হয়, এখানে অক্সিজেন ঢুকে যাচ্ছে, আবার এদিকে দেখো এয়ার এখানে ঢুকে যাচ্ছে। তাহলে এরকম সিচুয়েশনে তো লাংসের এই যে প্রসারণ হচ্ছে, তো এটাকেই আমরা বলবো কিন্তু কমপ্লায়েন্স। তাহলে কমপ্লায়েন্স মানে হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা পি। সুতরাং সিম্পলি কমপ্লায়েন্স তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দিস কমপ্লায়েন্স, তার ইকুয়েশন হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা পি, মানে হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, আয়তনের পরিবর্তন হয় পার ইউনিট চেঞ্জ ইন প্রেসার। আমরা প্রত্যেকেই জানি যে প্রেসার যদি কোনোভাবে কমে তাহলে ভলিউম সবসময় কিন্তু বেড়ে যায়। তো লাংসের মধ্যে এয়ার কখন ঢুকবে, যখন লাংসের মধ্যে প্রেসার যখন কম আছে তখন কিন্তু লাংসের মধ্যে এয়ার ঢুকছে। এখানে একটা নোট আছে, টেন্ডেন্সি অফ লাং টু কোলাপস ডিউ টু ইলাস্টিক রিকয়েল। তাহলে লাংস যে প্রসারিত হলো আবার সে কিন্তু আগের কন্ডিশনে ফিরে আসবে। তো এই যে লাংস আবার ইলাস্টিক রিকয়েলের মধ্য দিয়ে আগের অবস্থানে ফিরে আসছে, তো এই প্রপার্টিটাকে আমরা বলবো ইলাস্টেন্স। এটা হচ্ছে লাংসের ইলাস্টেন্স প্রপার্টি। সুতরাং আমরা বলতে পারি যে কমপ্লায়েন্স এবং ইলাস্টেন্স আর ইনভার্সলি রিলেটেড। তার মানে কমপ্লায়েন্স এবং ইলাস্টেন্স কিন্তু পরস্পরের বিপরীত। কমপ্লায়েন্স যেখানে এক্সপেনশন হচ্ছে লাংসের, আর ইলাস্টেন্স সেখানে কিন্তু ইলাস্টিক রিকয়েল মানে আবার সেটা সংকুচিত হচ্ছে। বিভিন্ন সিচুয়েশন আছে। অ্যাকচুয়ালি লাংসের এই যে স্ট্রেচেবিলিটি এটা কিন্তু নর্মাল লেভেলে থাকতে হবে। যদি কোনোভাবে কমপ্লায়েন্স কম হয়, যেমন ফাইব্রোসিস রোগে প্রধানত কমপ্লায়েন্স কম থাকে, তাহলে এক্ষেত্রে লাংস কিন্তু স্টিফ হয়ে যায়, লাংস কিন্তু শক্ত হয়ে যায় এবং রেজিস্ট এক্সপেনশন। লাংস কিন্তু সঠিকভাবে এক্সপেনশন হতে পারে না। তার মানে কি, যখন ফাইব্রোসিস হয় তখন লাংস যেহেতু স্ট্রেচ হতে পারছে না, তাহলে যে পরিমাণে অক্সিজেন ঢোকার কথা ছিল তো সেই পরিমাণে অক্সিজেন এখানে লাংসের মধ্যে ঢুকতে পারছে না। তো তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে লাংসের কিন্তু কমপ্লায়েন্স অনেক কম আছে। দেখো, এখন যদি লাংসের মধ্যে কমপ্লায়েন্সের পরিমাণ যদি বেশি থাকে, যেমন এমফাইসেমা রোগ, তাহলে সেক্ষেত্রে এক্সপিরেশন হবে না। এক্সপিরেশন মানে কি, CO2 এইভাবে বেরিয়ে আসছে লাংস থেকে, CO2 বের হয়ে আসছে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। CO2 কখন বেরোবে? CO2 তখনই বেরোবে যখন লাংস যে এক্সপ্যানশন হচ্ছে মানে ইন্সপিরেশন যখন হচ্ছে, লাংস তখন প্রসারিত হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড বের হওয়া মানে হচ্ছে এটা হচ্ছে এক্সপিরেশন। এটা একটা প্যাসিভ প্রসেস। তাহলে লাংস অটোমেটিক্যালি সংকুচিত হবে। সংকুচিত হলে তবেই না এখান দিয়ে CO2 বের হবে, কিন্তু সেটা যখন হচ্ছে না, তো সেরকম সিচুয়েশনে তার মানে আমরা বুঝতে পারছি যে লাংসের মধ্যে কমপ্লায়েন্সের পরিমাণ বেশি আছে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লায়েন্সকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টে হতে হবে। মানে লাংসের এই স্ট্রেচেবিলিটি খুব কম হলেও হবে না, আবার খুব বেশি হলেও হবে না। প্রেসার রিলেশনশিপ, ইন্ট্রা প্লুরাল প্রেসার অলওয়েজ নেগেটিভ। আমরা জানি যে লাংসের বাইরে যে কভারিং থাকে, লাংসের বাইরে এই যে কভারিং আছে, তো সেটাকেই আমরা বলবো প্লুরা, এবং প্লুরার মধ্যে একটা প্রেসার থাকে, তো তাকে আমরা বলবো ইন্ট্রা প্লুরাল প্রেসার। এবং জানবে যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন যাই হোক না কেন, এই ইন্ট্রা প্লুরাল প্রেসার কিন্তু সবসময় নেগেটিভ থাকে। ইন্সপিরেশনে এই যে প্রেসার আছে সেটা হচ্ছে -6 মিলিমিটার এইচজি, আর এক্সপিরেশনে প্রেসার একটু তুলনামূলকভাবে কম থাকে, তো সেটা হচ্ছে -4 মিলিমিটার এইচজি। তাহলে নেগেটিভ ভলিউম অফ দ্য ইন্ট্রাপ্লুরাল প্রেসার যদি কোনোভাবে বাড়ে, অবভিয়াসলি এক্ষেত্রে কমপ্লায়েন্সের পরিমাণ বাড়বে। ঠিক আছে, নেগেটিভ ভ্যালু অফ দ্য ইন্ট্রাপ্লুরাল প্রেসার যদি বাড়ে তাহলে কি হবে, কমপ্লায়েন্সের পরিমাণ বাড়বে। সো ইন দ্য স্ট্রং রেসপিরেশন, যখন আমরা স্ট্রং ইন্সপিরেশন করছি মানে অক্সিজেন যখন আমরা নিচ্ছি, তাহলে অটোমেটিক্যালি লাংসের ভলিউম কিন্তু বেড়ে যাবে। এর সাথে সাথে দেখো, এখানে থোরাসিক ক্যাভিটিও কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে লাংসের কমপ্লায়েন্সকে মেনটেন করার জন্য। তো থোরাসিক ক্যাভিটির ভেতরেই কিন্তু লাংস এক্ষেত্রে বর্তমান থাকে। সো ফ্যাক্টর ডিক্রিজ এক্সপেনশন অফ দ্য থোরাসিক ক্যাভিটি। তাহলে যে সমস্ত ফ্যাক্টর থোরাসিক ক্যাভিটিকে ডিক্রিজ করতে বাধা দেয়, সুতরাং সেটাও কিন্তু হিন্ডার দ্য এক্সপেনশন অফ দ্য লাংস, মানে কমপ্লায়েন্সের পরিমাণ সেটা কমায়।
এবারে আমরা দেখব যে টাইপস অফ কমপ্লায়েন্স, মানে কমপ্লায়েন্স কত রকমের হতে পারে। দেখো কমপ্লায়েন্স সিম্পল হতে পারে, যখন কমপ্লায়েন্স মেজার্ড হোয়েন দ্য ব্রিদিং ডাস নট অকার, মানে নর্মাল সিচুয়েশন যখন ব্রিদিং হচ্ছে না তখন লাংস সিম্পলি সে কিন্তু স্ট্রেচ হওয়ার তার প্রবাবিলিটি থাকে। তাহলে এই যে বিষয়টা, তো এটাকেই আমরা বলবো সিম্পল কমপ্লায়েন্স। সো ইট ডিক্রিজেস হোয়েন দ্য লাংস স্টিফ, এই যে সিম্পল কমপ্লায়েন্স, লাংসের একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে লাংস স্ট্রেচ হয়ে যাওয়ার, কিন্তু লাংস যদি কোনোভাবে স্টিফ হয়ে যায় তখন কিন্তু এই সিম্পল কমপ্লায়েন্সের পরিমাণ কিন্তু এক্ষেত্রে কমবে। আবার দেখো ডাইনামিক কমপ্লায়েন্স আমরা কাকে বলবো, কমপ্লায়েন্স মেজার্ড হোয়েন দ্য সাবজেক্ট ইজ ব্রিদিং, মানে ডিফারেন্ট সিচুয়েশনে আমরা লাংসের কমপ্লায়েন্সকে মেজার করতে পারি। যখন কোনো মানুষ যখন ব্রিদিং করছে, ইন্সপিরেশন করছে, এক্সপিরেশন করছে, তখন যে কমপ্লায়েন্সকে মেজার করা হয় তো তাকেই আমরা বলবো ডাইনামিক কমপ্লায়েন্স। সো মেজার অফ কমপ্লায়েন্স আর রেজিস্ট্যান্স, তো এই জায়গাতে কিন্তু কমপ্লায়েন্সে যেমন মেজারমেন্ট করা হয় তার সঙ্গে সঙ্গে এআরওএ রেজিস্ট্যান্টকেও কিন্তু মেজারমেন্ট করা হয়। এর সাথে সাথে কমপ্লায়েন্স স্পেসিফিক হতে পারে। দেখো কমপ্লায়েন্স ইজ মোর ইন দ্য লার্জ লাংস, কমপ্লায়েন্স কি লার্জ লাংসে কিন্তু কমপ্লায়েন্স অনেক বেশি থাকে অবভিয়াসলি, কারণ লার্জ লাংসে কিন্তু ভলিউম অনেক বেশি থাকবে, সেই জন্য কমপ্লায়েন্স অনেক বেশি থাকবে কম্পেয়ার্ড উইথ দ্য স্মল লাংস। তো এটাকেই আমরা বলবো স্পেসিফিক। তো স্পেসিফিক কমপ্লায়েন্সের তাহলে ভ্যালু কি হবে, স্পেসিফিক কমপ্লায়েন্স সমান কমপ্লায়েন্স বাই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, কমপ্লায়েন্স বাই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তো এটাকেই আমরা বলবো স্পেসিফিক কমপ্লায়েন্স। এবার দেখো কন্ডিশন কজিং ইনক্রিজিং অফ দ্য কমপ্লায়েন্স, মানে লাংসের স্ট্রেচেবিলিটি কোন ধরনের কন্ডিশনে বেড়ে যাবে, কমপ্লায়েন্সের পরিমাণ কখন বেড়ে যাবে, যখন ওল্ড এজ হবে, ওল্ড এজে প্রধানত ইলাস্টিক প্রপার্টি অফ দ্য লাংসের এক্ষেত্রে ডিক্রিজ করে, তাহলে এরকম সিচুয়েশনে লাংস কিন্তু ভলিউম অনেক বেশি থাকে এবং তার সঙ্গে সঙ্গে এমফাইসেমা, অলরেডি আমি তোমাদের দেখিয়েছি যে এমফাইসেমা রোগে কিন্তু কমপ্লায়েন্স অনেক বেশি হয়ে যায়, যেটা অ্যাবনর্মাল। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ডিক্রিজ কমপ্লায়েন্স, কখন কমপ্লায়েন্স ডিক্রিজ হবে, যখন ফাইব্রোসিস হয়। তো ফাইব্রোসিস রোগে আমরা দেখলাম যে কমপ্লায়েন্স ডিক্রিজ হচ্ছে, তার মানে তুমি যে ইন্সপিরেশন করছো, যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা লাংসে সেটা যেতে পারছে না, কারণ লাংস তো এক্ষেত্রে স্ট্রেচ হতে পারছে না। তো সেই কারণের জন্য ফাইব্রোসিস রোগে কিন্তু কমপ্লায়েন্সের পরিমাণ কমে যায়, কারণ এই ফাইব্রোসিস রোগে স্টিফ কোলাজেন ফাইবার থাকে, লাংসের মধ্যে কি থাকে, স্টিফ কোলাজেন ফাইবার। এর সাথে সাথে পালমোনারি এডেমা এবং ওবেসিটি, সুতরাং এইরকম তিনটে সিচুয়েশনে কমপ্লায়েন্সের পরিমাণ কিন্তু কম থাকে। তোমাকে প্রশ্ন দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ নট রেসপন্সিবল ফর ডিক্রিজ অফ দ্য কমপ্লায়েন্স, ধরা দেখ দিল ফাইব্রোসিস, তার সঙ্গে সঙ্গে দিল পালমোনারি এডেমা, তার সঙ্গে সঙ্গে ওবেসিটি, এর সাথে সাথে এমফাইসেমা দিল, তাহলে কারেক্ট অপশান কি হবে, এমফাইসেমা, রাইট। আচ্ছা, তাহলে কমপ্লায়েন্স সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে কমপ্লায়েন্স কার্ভ। তবে তার আগে একটু দেখে নাও যে কমপ্লায়েন্সকে প্রধানত কোন ধরনের ফ্যাক্টরগুলো কন্ট্রোল করে। সো ফ্যাক্টর অপোজিং কমপ্লায়েন্স, মানে কমপ্লায়েন্সকে কোন ফ্যাক্টরগুলো প্রধানত কমায়। দেখো ইলাস্টিক ফোর্সেস অফ দ্য লাং টিস্যু, অবভিয়াসলি লাংস যখন প্রধানত প্রসারিত হয়, ধরা যাক এখানে লাংস আছে, তো লাংস প্রসারিত হয়ে আছে, তো ইলাস্টিক রিকয়েলিং হলে কি হবে, লাংস আবার ছোট হয়ে যাবে। সুতরাং এই ইলাস্টিক রিকয়েলিং এটা কিন্তু লাংসের এই কমপ্লায়েন্সকে প্রধানত কমাচ্ছে। এর সঙ্গে সঙ্গে দেখো সারফেস টেনশন কিন্তু কমপ্লায়েন্সের পরিমাণ কমায়। সারফেস টেনশন বিষয়টা কি, দেখো সারফেস টেনশন মানে এখানে দেখো এই যে বিভিন্ন ওয়াটার মলিকুল আছে, সুতরাং এখানে ওয়াটার মলিকুল আছে, এখানে ওয়াটার মলিকুল আছে, এখানে ওয়াটার মলিকুল আছে, ওয়াটার মলিকুল আছে, ধরা যাক এটা একটা ওয়াটার ড্রপ, ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে, বিভিন্ন রকমের ওয়াটার মলিকুল থাকবে, মানে অনেক অ্যামাউন্ট অফ ওয়াটার মলিকুল থাকবে। তো সেই ওয়াটার ড্রপ প্রধানত রাউন্ড হয়, কারণ কি মলিকুলস অন দ্য এজ আর পুলড ইন দ্য মিডল। দেখো সমস্ত মলিকুলগুলো প্রধানত মিডলের দিকে পুলড হচ্ছে, ঠিক আছে, এবং সেই কারণের জন্য ওয়াটার ড্রপ সবসময় একটা রাউন্ডেড স্ট্রাকচার হয়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ওয়াটার ড্রপগুলো এখানে মিডিলের দিকে চলে যাচ্ছে, মানে ওয়াটার মলিকুলগুলো, এবং সেই কারণের জন্য ওয়াটার ড্রপ রাউন্ড হয়ে যায়। তো ওয়াটার ড্রপ একটা রাউন্ড হচ্ছে এই কারণের জন্য, কারণ সারফেস টেনশন। সুতরাং সারফেস টেনশন আমরা দেখছি যে লাংসকে প্রধানত স্ট্রেচ হতে বাধা দিচ্ছে। কেন লাংসকে স্ট্রেচ হতে বাধা দিচ্ছে কেন, কারণ সারফেস টেনশন সবসময় কি করবে, সারফেস মলিকুলগুলোকে সবসময় ভিতরের দিকে টানবে, তার মানে কন্ট্রাকশন ঘটাতে হেল্প করবে। সুতরাং অবভিয়াসলি এক্ষেত্রে কিন্তু লাংসের যে কমপ্লায়েন্স সেটা কমাচ্ছে কিন্তু সারফেস টেনশন, এটা হচ্ছে মেজর ফ্যাক্টর। এবং তার সঙ্গে সঙ্গে দেখো গ্র্যাভিটি ক্যান ফ্ল্যাটেন দেম আউট ইন এ সারফেস। আমরা যদি কোনো সারফেসে ধরা যাক একটা ওয়াটার ড্রপলেট তুমি ফেললে, এটা যখন ড্রপলেট ফর্মে থাকে তখন কিন্তু সারফেস টেনশনের জন্য ওয়াটার একদম ড্রপ ফর্মে এইভাবে অবস্থান করছে, কিন্তু কিছুক্ষণ পরেই কি হবে, এই ওয়াটার মলিকুলগুলো সারফেসে ছড়িয়ে পড়বে। তাহলে দেখো ওয়াটার মলিকুল এখানে সারফেসে ছড়িয়ে পড়ছে, তো সারফেসে কেন ছড়িয়ে পড়ছে, কারণ হচ্ছে গ্র্যাভিটি, কারণ হচ্ছে
অভিকর্ষ বল প্রধানত এই সমস্ত মলিকুলগুলোকে নিচের দিকে টানছে এবং তার ফলে ওয়াটার ড্রপলেটগুলো ছড়িয়ে পড়ছে। সুতরাং ওয়াটার মলিকুল যেটা ড্রপ ফর্মে থাকে এর কারণ হচ্ছে সারফেস টেনশন, আর গ্র্যাভিটি কি করে এই ওয়াটার মলিকুলগুলোকে সারফেসের দিকে টানছে এবং তার ফলে ওয়াটার যেটা ড্রপ ফর্মে ছিল সেটা ফ্ল্যাটেন হয়ে যায়। তো এটাই হচ্ছে কনসেপ্ট অফ সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন কিন্তু লাংসের কমপ্লায়েন্সকে সবসময় কমায় এবং তার সঙ্গে সঙ্গে ইন এয়ারফিল্ড লাংস বোথ ফোর্সেস আর প্রেজেন্ট। যে লাংসে এয়ারফিল্ড যে লাংস আছে সো সেই দুটো লাংসে কিন্তু দুটো ফোর্সই কাজ করে, অর্থাৎ ইলাস্টিক ফোর্স যেমন কাজ করে যেটা লাং কমপ্লায়েন্সকে কমাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সারফেস টেনশন। আমরা ছবি দেখে নিই, দেখি উইদাউট সারফেক্ট্যান্ট এবং উইথ সারফেক্ট্যান্ট। দেখো দুটো লাংসের এখানে অ্যালভিওলি দেখানো আছে। তাহলে এই যে দুটো অ্যালভিওলি আমরা দেখতে পাচ্ছি, তো এই দুটো অ্যালভিওলির তে কোনো রকম কিন্তু সারফেক্ট্যান্ট নেই। দেখো বোথ অ্যালভিওলি হ্যাভ ইকুয়াল সারফেস টেনশন, দুটো অ্যালভিওলিতেও কিন্তু ইকুয়াল সারফেস টেনশন আছে। দ্য অ্যালভিওলাস অন দ্য লেফট হ্যাজ এ হায়ার প্রেসার ডিউ টু স্মলার রেডিয়াস। আমরা কি জানি? আমরা এটাই জানি যে ভলিউম যদি কম থাকে তাহলে প্রেসার বেশি থাকবে। তাহলে লেফটের দিকে যে অ্যালভিওলি আছে তার কিন্তু প্রেসার অনেক বেশি থাকে, এর কারণ হচ্ছে এর রেডিয়াস অনেক কম থাকে এবং তার ফলে কি হচ্ছে এয়ার কিন্তু লেফট অ্যালভিওলি থেকে দেখো রাইট অ্যালভিওলিতে চলে আসছে। দেখো বিকজ অফ দিস দ্য অ্যালভিওলাস অন দ্য লেফট উইল বি হার্ডার টু ইনফ্লেট, এবং সেই কারণের জন্য যেহেতু এখানে প্রেসার বেশি থাকে, আমরা কি দেখেছিলাম প্রেসার যদি বেশি হয় তাহলে কমপ্লায়েন্সের পরিমাণ কম থাকবে। যেহেতু এই লেফট লাংসে যেহেতু প্রেসারের পরিমাণ অনেক বেশি থাকে সেই জন্য এটা কিন্তু ইনফ্লেট হতে পারছে না, তার মানে কমপ্লায়েন্স এই লেফট লাংসে কম আছে, ঠিক আছে, অ্যান্ড মোর লাইকলি টু কোল্যাপস, রাইট। আচ্ছা, সেই কারণের জন্য এটা কিন্তু কোল্যাপস হয়ে যাচ্ছে। আবার লাংসের ন্যাচারাল কন্ডিশনে আমরা জানি সারফেক্ট্যান্ট আছে, এই লাংসকেই আবার দেখো এখানে লেফট লাংস আমরা দেখতে পাচ্ছি এখানে সারফেক্ট্যান্ট আছে, অনেক সারফেক্ট্যান্ট মলিকুল আছে, আর রাইট লাংসে তুলনামূলকভাবে কম সারফেক্ট্যান্ট মলিকুল আছে। দেখো দ্য অ্যালভিওলাস অন দ্য লেফট হ্যাজ দ্য লেস সারফেস টেনশন, কারণ এখানে কিন্তু সারফেস টেনশনের পরিমাণ সারফেস টেনশন কম হচ্ছে। কেন? কারণ সারফেক্ট্যান্ট সারফেস টেনশনকে বাধা দিচ্ছে। সারফেস টেনশন মানে কি? সারফেস টেনশন মানে লাংস এর যে অ্যালভিওলি এটা কোলাপস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সারফেক্ট্যান্ট কি করছে? সারফেক্ট্যান্ট এটাকে কোলাপস হতে বাধা দিচ্ছে। এখানে যেহেতু সারফেক্ট্যান্ট আছে সুতরাং এই সারফেক্ট্যান্ট মলিকুলগুলো কি করছে? এই অ্যালভিওলিকে কোলাপস হতে বাধা দিচ্ছে। সো বিকজ অফ দ্য সারফেক্ট্যান্ট বোথ দ্য অ্যালভিওলি আর অ্যাবল টু হ্যাভ দ্য সেম প্রেসার, এবং এই সারফেক্ট্যান্ট আছে বলেই দুটো অ্যালভিওলিতে কিন্তু প্রেসার বেশি থাকছে, মানে দুটোতেই অ্যালভিওলিতে কিন্তু সেম প্রেসার আছে, যদিও রেডিয়াস কম, যদিও এটার রেডিয়াস বেশি, কিন্তু প্রেসার কিন্তু দুটোতেই ইকুয়াল আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লায়েন্স কার্ভ। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যত ইন্সপিরেশন যত হবে তত কি হবে? লাংসের ভলিউম বাড়ছে। তাহলে দেখো এখানে ইন্সপিরেশন হচ্ছে, তার মানে ইন্সপিরেশন হওয়া মানে কি? ইন্সপিরেশন হওয়া মানে হচ্ছে লাংসের ভলিউম এক্ষেত্রে বাড়ছে কারণ অক্সিজেন তার মধ্যে ঢুকছে। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কিন্তু ভলিউম কিন্তু লাংসের এক্ষেত্রে বাড়বে, মানে কমপ্লায়েন্স কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকবে। আবার যখন এক্সপিরেশন হচ্ছে কি হচ্ছে? ভলিউম কমছে, মানে লাংস কিন্তু কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। তাহলে দেখো বলছে কার্ভস হ্যাজ এক্সপিরেটরি অ্যান্ড দ্য ইন্সপিরেটরি কম্পোনেন্ট। এই যে কমপ্লায়েন্স যে কার্ভ আছে তার দুটো কম্পোনেন্ট আছে, একটা এক্সপিরেটরি কম্পোনেন্ট আর একটা হচ্ছে ইন্সপিরেটরি কম্পোনেন্ট। ইন্সপিরেটরি অ্যান্ড দ্য এক্সপিরেটরি কম্পোনেন্টস কার্ভ আর নট কোইনসাইড। এই যে কার্ভ আছে এটা কিন্তু কোইনসাইড হচ্ছে না, তাদের মাঝখানে কি আছে? একটা গ্যাপ আছে। এখানে দেখতে পাচ্ছ এই জায়গাতে একটা গ্যাপ আছে, এবং এই যে গ্যাপ আছে ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি কমপ্লায়েন্স কার্ভের মধ্যে যে গ্যাপ আছে, তো সেই ডিফারেন্সকেই আমরা বলবো হিস্টেরেসিস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডিফারেন্স আছে তো এই ডিফারেন্সকেই আমরা বলবো হিস্টেরেসিস। এবার লাং ভলিউম অ্যাট এনি গিভেন প্রেসার, যে কোনো গিভেন প্রেসারে কি হচ্ছে? গ্রেটার ডিউরিং এক্সপিরেশন দেন দ্য ইন্সপিরেশন। যে কোনো গিভেন প্রেসারে, ধরা যাক এই প্রেসারে লাংসের ভলিউম এক্সপিরেশনে অনেক বেশি থাকে দেন ইন্সপিরেশন, এটা মাথায় রাখবে। লাং ভলিউম অ্যাট এনি গিভেন প্রেসার, এই প্রেসারে আমরা দেখতে পাচ্ছি যে লাংসের ভলিউম ইন্সপিরেশনে কম আছে আর এক্সপিরেশনে কি আছে? তুলনামূলকভাবে বেশি আছে, সেই জন্যই কার্ভ কিন্তু স্টিপার হয়ে গেছে। অ্যাট আ হাই প্রেসার, যখন প্রেসার অনেক বেশি থাকে কমপ্লায়েন্স ইজ লোয়েস্ট, কমপ্লায়েন্স কিন্তু তখন লোয়েস্ট হয়, কারণ আমরা জানি যে প্রেসার যদি বেশি থাকে তাহলে কমপ্লায়েন্স অবভিয়াসলি কমবে। তাহলে যখন প্রেসার যখন বেশি থাকবে কমপ্লায়েন্স কিন্তু লোয়েস্ট হবে এবং তার ফলে কার্ভ ফ্ল্যাটেন্ড হয়ে যাবে। দেখো হাই প্রেসারে এই কার্ভ কিন্তু ফ্ল্যাটেন্ড হয়ে যাবে, রাইট। তো এটাই হচ্ছে প্রধানত কমপ্লায়েন্স কার্ভের, এটা প্রধানত তার এক্সপ্লেনেশন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নর্মাল কমপ্লায়েন্স ভ্যালু। কমপ্লায়েন্স ভ্যালু কি হতে পারে? কমপ্লায়েন্স অফ দ্য লাংস কত? 0.2 লিটার পার সেন্টিমিটার ওয়াটার। আবার দেখো কমপ্লায়েন্স ইন দ্য চেস্ট ওয়াল কত? 0.2 লিটার পার সেন্টিমিটার
ওয়াটার। আর কমপ্লায়েন্স অফ দ্য লাংস অ্যান্ড চেস্ট ওয়াল যখন আমরা কম্বাইন করি মানে স্ট্রেচেবিলিটির ক্ষমতা 0.1 লিটার পার সেন্টিমিটার অফ ওয়াটার, রাইট? লাং কমপ্লায়েন্স সিম্পলি আর কিছুই নয়, লাংসের যে স্ট্রেচ হওয়ার যে ক্ষমতা তো সেটাকেই আমরা বলবো লাং কমপ্লায়েন্স। আর ইলাস্টেন্স মানে হচ্ছে টেন্ডেন্সি অফ লাংস টু কোল্যাপস ডিউ টু ইলাস্টিক রিকয়েল। ইলাস্টিক রিকয়েল প্রপার্টির জন্য লাংস যেটা এক্সপ্যান্ড করেছিল ডিউরিং ইন্সপিরেশন, আবার এক্সপিরেশনের সময় সেটা কন্ট্রাক্টেড হবে, তো এই প্রপার্টিকেই আমরা বলবো ইলাস্টেন্স। আজকে তাহলে এই পর্যন্তই, এবং এর পরের দিন আমরা রেসপিরেটরি সিস্টেমের আরও কিছু অংশ নিয়ে আলোচনা করব। মাথায় রাখবে এই যে পোর্শন আছে এটা তোমাদের এসএলএসটি পিজি ফিজিওলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এবং প্রধানত এই অংশগুলো যে কোনো ফিজিওলজি বই থেকে পড়লে তুমি কিন্তু করতে পারবে না, তুমি বুঝতে পারবে না যে কোন অংশগুলো তোমাকে পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। সুতরাং স্পেসিফিক আমি এখানে বলে দিলাম। এর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে কমপ্লায়েন্স যে কার্ভ আছে, সো দিস কমপ্লায়েন্স কার্ভ ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই জায়গাতে এই যে টার্ম আছে হিস্টেরেসিস, এই হিস্টেরেসিস টার্মটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকে, এবং তোমরা আমাকে বলবে যে কোন টপিকগুলো তোমাদের সঙ্গে এইভাবে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।